কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে সাফ জানিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে লিয়াজোগ কমিটির বৈঠক শেষে তিনি জানান, গেল ১৬ বছর ধরে বিএনপি মানুষের ভোটের অধিকার ফেরানোর দাবিতে আন্দোলন করেছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেন বৈঠকে অংশ নেয়া দলগুলো। শফিকুল হকের রিপোর্ট। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিল বিএনপি, তবে সেই রোডম্যাপ এখনও ঘোষণা করা হয়নি। ফলে ভবিষ্যতের করণীয় ঠিক করতে গেল ১৫ বছরের যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোগ কমিটি। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একে একে ন্যাব ভাসানী আম জনতার পার্টি ও পিপলস পার্টির সাথে বৈঠক করেন লিয়াজোগ কমিটির সদস্যরা। বৈঠক শেষে নির্বাচন নিয়ে নিজেদের মতামত জানায় ৩ দলের প্রতিনিধিরা। সবার বক্তব্যে উঠে আসে দ্রুত নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশা। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন। দেশটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে চলবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, সেটি পুনর্বিবেচনা করা হতে পারে বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের কারণই ছিল ভোট ও নাগরিকদের অধিকার ফেরানো। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক, কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করে সেটি সুখকর হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। যারা গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। শফিকুল হক, ৭১, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ২৫ মে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়ার হত্যাকাণ্ডের নতুন ভিডিও ফুটেজ হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়াও জুলাই গণহত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে ২০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে সবচেয়ে বেশি মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রায় ১.৫ সহস্রাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যার দায়ে কারাগারে পুলিশের তৎকালীন সর্বোচ্চ কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি থেকে শুরু করে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের কনস্টেবলও ট্রাইব্যুনালের মামলায় বিচারের মুখোমুখি। সোমবার মানবতা বিরোধী অপরাধের 4টি মামলার শুনানি হয়। সকালে পুলিশের সাবেক আইজিপি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের ১২ সদস্য ও নরসিংদীর এক ছাত্রলীগ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা জেলার সাবেক এসি আব্দুল্লাহিল কাফি, সাভারের সাবেক এসি শাহিদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল ইসলাম ও ডিবির পরিদর্শক আরাফাত হোসেন সহ 10 অভিযুক্ত পুলিশ সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। বেলা 11:30টায় শুরু হয় সাবেক আইজিপি সহ অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় দেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। এরপর আশুলিয়ার 6 জনের মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার নতুন ভিডিও পেয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম।
অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। এছাড়া রামপুরায় নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় এসআই চঞ্চল চন্দ্র সাহাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার তদন্তেও 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারি, এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস একটু বেশি লাগতে পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, 71, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার জন্য গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। এমন কথা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসি এটি করতে পারে। আর অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, কারো মামলায় বাধা দেয়া যায় না, তবে মামলা হলেই গ্রেপ্তার নয়। শারমিন নীরার প্রতিবেদন। 2020 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে জয় পান ফজলে নূর তাপস, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির নেতা ইশরাক হোসেন। নির্বাচনের পরই কারচুপির অভিযোগ তুলে মামলা করেন ইশরাক। মামলায় অভিযোগ করেন কারচুপি করে তাকে হারানো হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরই মধ্যে ইশরাকের দায়ের করা মামলার রায় হয় গেল মার্চে। রায় নির্বাচনের পূর্বের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। আদালতের রায়ের পর ইশরাককে মেয়র ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে রবিবার ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কমিশন। আইন উপদেষ্টা বলছেন, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা যেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 9 মাস পর অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা নিয়েও ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। সচিবালয়ের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও ইরেশের মামলার বিষয়ে কথা বলেন। আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এদিকে নাম বদলের ফলে আনন্দ শোভাযাত্রার স্বীকৃতি ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কাছে আবেদন করবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। রাষ্ট্র যদি এই শারমিন নীরা, 71, ঢাকা। 5 আগস্টের পরের মামলায় নিরীহ কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। হয়রানির উদ্দেশ্যে করা মামলা থেকে বাঁচতে বাদীর পেছনে কোনো টাকা না ঢালার পরামর্শ দেন আইজিপি। এদিকে 8 মাস চলে গেলেও মামলাগুলোর তদন্ত শেষ না হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্তে তাড়াহুড়ো করলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। আগামীকাল বাংলাদেশ পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, আড়ম্বর নয়, এবার কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চান তারা। 5 আগস্টের আগে ও পরে পুলিশের যারা সাহসিকতা দেখিয়েছেন, সেবা দিয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, 5 আগস্টের পরে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের ফেরাতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে। তবে গণ অভ্যুত্থানে কতজন গুলির নির্দেশ দিয়েছিল, কার ভূমিকা কি ছিল, তা তদন্ত শেষেই জানা যাবে। মামলা তো প্রায় আমাদের 1500, এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় 600। তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো
এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন, এতজন লোক মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না। 5 আগস্টের পর মামলায় জড়িয়ে অনেক নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে স্বীকার করে তিনি জানান, আসলে আইনি কারণে তারা মামলাগুলো নিতে বাধ্য হচ্ছেন। অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়, তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব। যারা ভুয়া মামলা নিয়ে বাণিজ্য করছে, তদন্ত প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে, প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না। 8 মাস পরও মামলাগুলোর তদন্ত শেষ না হওয়া প্রসঙ্গে তিনি জানান, তাড়াহুড়ো করতে গেলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। 1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। দেশে কোনো জঙ্গি নেই এমন নিশ্চয়তা না দিলেও তাদের মোকাবেলার সক্ষমতা আছে বলেও জানান আইজিপি। টোটালি কোনো জঙ্গি নেই এরকম তো কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না। জেএমবি এসবের ইতিহাস তো জানি, অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে। তবে পুলিশ বিভাগকে পরিচালনার জন্য স্বতন্ত্র করার দাবি থাকলেও পুলিশ সংস্কার কমিশনে তার কোনো উল্লেখ না থাকায় কিছুটা হতাশা জানান আইজিপি। এখনো অপেক্ষা করে আছি আসলে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। বিগত সরকারের আমলে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের চেষ্টায় সেই পরিস্থিতি থেকে দেশ আবারও ঘুরে দাঁড়িয়েছে। ইতালির সংবাদ মাধ্যম RAI নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজ করছে সরকার। আগামী জুলাইয়ের মধ্যে সংস্কার সংক্রান্ত সনদ তৈরির পর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আশা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। সম্প্রতি ইতালির ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। নানা আনুষ্ঠানিকতার ফাঁকে ইতালির RAI নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গেল বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন ডক্টর ইউনূস। গত গ্রীষ্মে ছাত্রদের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ছাত্র, যুবক আর শ্রমিকরা জীবন দেয়। আমি তাদের এই অর্জনে মুগ্ধ হই। 3 দিন ধরে ছাত্রদের অনুরোধের পর আমি রাজি হই। তখন আমি প্যারিসে, এবং তাদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমি সরকারের দায়িত্ব গ্রহণ করি। ডক্টর ইউনূস জানান, বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসনের জন্য রাষ্ট্রের প্রায় সবগুলো প্রতিষ্ঠান ধসে পড়েছে। সে কারণেই অন্তর্বর্তী সরকার সবার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশ ছিল বিপর্যস্ত। আমাদের কাজ ছিল সমাজ ও অর্থনীতি পুনরুদ্ধার করা, কারণ ব্যাংকিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখন দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আবারও বলেন, চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখনও সমস্যা রয়ে গেছে। 15 বছর কর্তৃত্ববাদী শাসনের পর সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়। এসব সংস্কারের জন্য আমরা 15টি কমিশন করেছি। দলগুলোর সাথে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে এই কমিশন আগামী জুলাইয়ের মধ্যে একটি সনদ তৈরি করবে। তারপর আমরা নির্বাচন করব। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবার আশা করছি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তির দূত। তিনি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ একটি সমাধান চেয়েছিলেন। সেই সাথে শূন্য কার্বন নিঃসরণ ও শূন্য দারিদ্র্য সহ নিজের 3-0 তত্ত্বকে ভবিষ্যৎ বিশ্বের জন্য কেন জরুরি সেটি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাশেদ আনিস, 71, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা CID।
শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। তবে শুনানি শেষে আদালত থেকে বের হবার সময় তাকে হেনস্থা করে আইনজীবীদের একাংশ। পরে পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। উভয় পক্ষের শুনানি আনতে তারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সবগুলো দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরির পক্ষে গণ অধিকার পরিষদ। এই লক্ষ্যে প্রয়োজনে গণভোটের পক্ষেও দলটি। জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানান দলটির সভাপতি নুরুল হক নুরু। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, সংস্কারের আলোচনা শেষ করে সবার ঐক্যের মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই এই কমিশনের লক্ষ্য। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। রাষ্ট্র সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। সেই ধারাবাহিকতা সকালে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে কমিশন। দলের সভাপতি নুরুল হক নুরুর নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পথ উন্মুক্ত করতে সংস্কার আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে, এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্র সংস্কারের সবগুলো দলের ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরির পক্ষেও তারা একমত। আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং সর্বশেষ সবাইকে নিয়ে একসাথে বসে একটি জুলাই চার্টার, রিফর্ম চার্টার বা একটি জাতীয় সনদ তারা তৈরি করবেন, যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে। দলের সভাপতি নুরুল হক নুরু জানান, সংস্কার পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে গণভোট প্রয়োজন, যাতে কেউ সংস্কার প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করতে না পারে। রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত। হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে, সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, ছাত্র, শ্রমিক কিংবা পেশাজীবী সংগঠনগুলো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে পারবে না, এমন সুপারিশকেও সমর্থন করে তার দল। যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন ও এটির একটি স্থায়ী রূপ দেখতে চায় বলে জানায় গণ অধিকার পরিষদ। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় বজ্রপাতে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় 4 জন এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে 3 জন মারা গেছেন। এসব জায়গায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর 12টার দিকে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ভুইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক কৃষক নাজির। একই সময় খোসবাসী ইউনিয়নের পয়েলগাছা গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুরে ওড়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে 3 জন মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হাওড়ে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জের হালালপুর গ্রামে ইন্দ্রজিৎ দাস নামে একজন মারা গেছেন। এছাড়া রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম এবং খয়েরপুর হাওড়ে মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া নামে এক যুবক মারা গেছেন। সুনামগঞ্জের বুড়িগাঙ্গাল হাওরে সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জমি থেকে খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বিশিখা সরকার।
নেত্রকোনার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার রাতে বজ্রপাতে মারা যান মাদ্রাসার শিক্ষক দিদারুল। আব্দুল্লাল মামুন, ৭১। সংবিধানে শ্রমিকদের অধিকার এবং সুরক্ষা দেয়া হলেও বাস্তবে নেই। এর জন্য সুশাসনের অভাবকে দায়ী করেছেন শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে শ্রম উপদেষ্টা বলেছেন, সুসময়ে সবাই বড় বড় কথা বললেও দুঃসময়ে কাউকেই খুঁজে পাওয়া যায় না। বর্তমান সরকার গেল ৭ মাসে এমন কিছু সমস্যার মোকাবেলা করেছে যা আগের সরকারের তৈরি। পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে সোমবার তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সরকারি আর বেসরকারি বিভিন্ন উদ্যোগের পরও প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত বেশিরভাগ শ্রমিকই এখনও অনিরাপদ পরিবেশে কাজ করেন। সেমিনারে অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিরা বলেন, নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ। একটা আইনই হবে, এখানে কোনো বিভেদ থাকবে না যে এই পর্যায়ে এক ধরনের আইন হবে, সেটা যাতে না হয়। আমরা চাই আসলে এগুলো কাগজে কলমে না থেকে বাস্তবে রূপান্তরিত হোক। শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, রানা প্লাজা ধসের পর নিরাপদ কর্মপরিবেশ নিয়ে বিশ্বের নজর ছিল বাংলাদেশে। এটি কতটুকু বাস্তবায়ন হলো এটাও জানানো উচিত। রানা প্লাজার এক্সিডেন্ট বাংলাদেশ ছিল সেফ ওয়ার্ক প্লেসের গ্লোবাল অ্যাটেনশন এবং এখানে প্রচুর রিসোর্স বাংলাদেশ বিভিন্নভাবে পেয়েছে। এটি আমরা কোথায় কাজে লাগিয়েছে এবং তার অর্জনটা কি? শ্রম সচিব বলেন, নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি শ্রমিক অধিকারের বিষয়টিও ভাবতে হবে, কারণ একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ। আমাদের উচিত আমরা আমাদের গভর্নেন্স ইস্যুটাকে আমরা কিভাবে জিরো যেটা বলে সেই জায়গাটা আমরা নিয়ে আসতে পারি, কিভাবে এই গভর্নেন্স ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো, সেটি আমি সবার সাপোর্ট চাই। টোটাল সিস্টেমটাকে ডিজিটাইজ করছি। আমার ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিন্তু আমার কারাপশন বা এইগুলো আমরা দূর করতে পারবো। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়ন শুধু তার মন্ত্রণালয়ের একার কাজ নয়, এর জন্য অন্যান্য মন্ত্রণালয়কেও এগিয়ে আসতে হবে। শ্রম মন্ত্রণালয়ের একা তো কাজ করতে পারে না, সেই ইনফর্মাল সেক্টরগুলোকে আবার একটু মানে একটা আমরার মধ্যে আনতে ইট টেক্স টাইম, ইট নিডস এভরিবডিজ হেল্প। যে যখনই কোনো ক্রাইসিস হয় তখন কিন্তু আমরা কাউকে খুঁজে পাই না। এই সময় জানানো হয়, নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠায় শ্রমিক, মালিক এবং সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকাও জরুরি। শ্রমিকদের যখন দেনা পাওনা ঠিকভাবে পরিশোধ করতে পারছে না। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের আইন মেনেই ব্যবসা করতে হবে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোকে, এমন কথা জানিয়ে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, আইন না মানলে ব্যবসা গুটিয়ে নিয়ে যেতে হবে। দুপুরে শ্রম নিরাপত্তা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে টানা ৬ষ্ঠ দিনের মতো কুষ্টিয়ার বিএটির কারখানা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। কয়েক দফা সরকারি নির্দেশনা অমান্য এবং শ্রম আইনের ৪৫টি ধারা উপধারা লঙ্ঘন করায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর কুষ্টিয়ার কারখানায় টানা ৬ দিন ধরে ধর্মঘট করছেন শ্রমিকরা। ২২ দফা দাবি এবং বাংলাদেশ শ্রম আইনের যৌক্তিক দাবিগুলো আমরা করেছি। আমরা আইনের আলোকে, আইনের ভিতরে থেকেই আমাদের দাবিগুলো করেছি। আমাদের সাথে ম্যানেজমেন্ট বা কোনো সিবিআই নেতৃত্ব এখনো যোগাযোগ করেনি বা আমাদের কোনো আশ্বাসও দেয়নি। ঠিক তখনই ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজন করে শ্রম মন্ত্রণালয়। সেমিনারে উঠে আসে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিক আন্দোলনের বিষয়টি। শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে নির্দেশনা উপেক্ষা করায় বিএটিকে আইন মেনে ব্যবসা করার কড়া হুঁশিয়ারি দিলেন শ্রম উপদেষ্টা। British American Tobacco, that either you follow the law or you wind your business and go. This is the harsh word that I have to use. মানে আমি তো আমার কাছে তার কোনো উপায় নেই, আমি তাদের হাতে পায়ে কত ধরবো। কুষ্টিয়ায় বিএটির 12টি কারখানায় সরকারি লাইসেন্স না থাকা, পদে পদে শ্রম আইন লঙ্ঘন, শ্রমিক শোষণ সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি শ্রম মন্ত্রণালয় 3 কর্মদিবসের মধ্যে শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়ন করে 17 এপ্রিলের মধ্যে বিএটিকে পরিপালনের নির্দেশ দেয়। কিন্তু সরকারের সেই নির্দেশনা আমলে নেওয়ার প্রয়োজন বোধ করেনি বহুজাতিক সিগারেট কোম্পানিটি। কুষ্টিয়াতে বিএটির সেখানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং সেটি এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এরকম একটা প্রেক্ষাপটে আমরা ওয়াশ ডে পালন করছি, অর্থাৎ সেফটি অ্যান্ড হেলথ ইস্যু নিয়ে।
সূত্র বলছে, শ্রম আইন লঙ্ঘনের কারণে বিএটির ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে শুরু করেছে কুষ্টিয়ার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। দুদকের জালে এবার ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। অভিযোগ আছে এই বোর্ডকে ব্যবহার করে পাপন হাতিয়ে নেন হাজার কোটি টাকা। এ নিয়ে ওঠা অভিযোগ অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। অনুসন্ধান পর্যায়ে বিসিবির কাছে ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরনের নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। এদিকে প্রায় ২৫০০ কোটি টাকা সন্দেহজনক ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। সবার সমস্যা একরকম না, এক একজনের এক এক রকম সমস্যা। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। ছিলেন পতিত আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। এক যুগেরও বেশি সময় ক্ষমতা থাকা পাপনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ক্রিকেট বোর্ডে। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, এই সমস্ত জায়গায় কিন্তু অনেক সময় দিতে হয়। অভিযোগ আছে ক্রিকেট বোর্ডকে ব্যবহার করে তিনি হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পাপনের অর্জিত অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলে আয় ব্যয়, বিদেশি কোচ নিয়োগ ও আইসিসি মেগা আসরে দুর্নীতির মাধ্যমে পাপন হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। এসব তথ্য অনুসন্ধানে ২৭ ধরনের নথি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। ৭ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৫০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজ প্রতিষ্ঠানের নামেও ২২টি ব্যাংক হিসাবে ১১২০ কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট ২২৩৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। ভুয়া প্রকল্পের নামে ২০০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ ১৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। জেমসন মাহবুব, একাত্তর, ঢাকা।